দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের আয়োজন। এরই মধ্যে আপনারা জেনেছেন ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধেই বিএনপি অভিযোগ তুলেছে। কি এমন অনৈক্যের বিষয় তৈরি হলো এবং জামায়াতে ইসলামী ইসির কাছে দাবি জানিয়েছে নভেম্বরেই গণভোট চাই বলে। এখন এনসিপির বক্তব্য কি, তারা কি স্বাক্ষর করছে নাকি এবং কবে করছে নাকি করবে না, সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা। ঐক্যমত্য কমিশন নিয়ে এত অভিযোগ কেন, এই হলো আমাদের আজকের শিরোনাম। আর আলোচক হিসেবে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এসব নিয়ে আজকের প্রথম আলোর বার্তা কক্ষে স্বাগত জানাচ্ছি আমি শামসুজ্জোহা। দর্শক, চলে যাচ্ছে আজকের অতিথির কাছে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমেই যেটি বলবো যে ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে এবার অভিযোগ আনলো এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দল বিএনপি এবং বিএনপির সালাউদ্দিন আহমেদ, যিনি এই ঐক্যমত্য কমিশনের সঙ্গে কয়েক মাস ধরে ধারাবাহিক বৈঠক করেছেন। তো এত মাস ধরে এতগুলো বৈঠকের পরে আসলে এই অভিযোগ উঠছে কেন যে ঐক্যমত্য কমিশনই অনৈক্যের পথ তৈরি করছে? মানে কেন একটা ধারণা আমি তো করতেই পারি, যেহেতু আমিও ছিলাম বৈঠকগুলোতে। শেষের দিকে তো যারা সালাউদ্দিন খুব নিয়মিত ছিলেন এবং দলের পক্ষে উনি খুবই ভাইটাল রোল প্লে করেছিলেন, এবং আমি বলবো যে পুরো আলোচনা যে একটা সমঝোতার মধ্যে দিয়ে এগিয়েছে, শেষ হয়েছে, এইটাতে বড় দলের প্রতিনিধি হিসেবে তার খুব ভূমিকাও ছিল। শেষে যখন প্রস্তাবটা আসলো যে একটা গণভোটের মাধ্যমে ব্যাপারটা নিষ্পত্তি করা হোক, তখন তারা দুটো প্রস্তাব দিয়েছিলেন। একটা বলেছিলেন যে এই গণভোটটা হবে একটা অধ্যাদেশের মাধ্যমে, কিন্তু প্রধানত জামাত বলেছিল যে এটা একটা আদেশে করতে হবে। আর একটা হচ্ছে যে ওনারা বলেছিলেন তাদের অনেকগুলো পয়েন্টে ডিসেন্ট আছে, এই নোট অফ ডিসেন্টও যেন এই গণভোটের মধ্যে ইনক্লুডেড থাকে। এটা নিয়ে কোনো নিষ্পত্তি হয়নি, কারণ অনেকেই প্রশ্ন তুলেছেন যে নোট অফ ডিসেন্ট তো একটা না, অনেকগুলো। এতগুলোর সমন্বয় করে তো এক জায়গায় আনা যাবে না, একটা বান্ডেলের মধ্যে আমরা নেব কিরকম করে, সেটা নিষ্পত্তিযোগ্য ছিল। কিন্তু উনি বা ওনার দলের পক্ষ থেকে বলছিলেন যে এটা এরকম করে করা সম্ভব হবে। শেষ পর্যন্ত যেটা কমিশন ঘোষণা করলো তাতে এই ডিসেন্টটা বাদ দিয়ে দিল। আমি ধারণা করছি যে এই ব্যাপারটা বিএনপির সঙ্গে যথাযথ আলোচনা করে হয়তো করারই, নাহলে এই রিয়েকশনটা দেওয়ার কথা না, এই জন্যই হয়তো দিয়েছেন। যদি না করে থাকে তাহলে কেন করলেন না, এই প্রশ্ন করা যেতে পারে। তবে ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমি আসলে নোট অফ ডিসেন্ট সহ এইভাবে এটা একটা গণভোট কিভাবে হয় আমার কাছে কখনো পরিষ্কার হয়নি। আমরা দলের পক্ষ থেকে সবসময় একটা অ্যাটিটিউড রেখেছিলাম যে যেভাবেই হোক সংকটটা আমাদেরকে উতরাতে হবে। আমরা নিজেরা পয়েন্ট তৈরি করব না, পয়েন্ট যে আসবো বোঝবার চেষ্টা করব, পারলে বুঝিয়ে যদি তাহলে বোঝাবার চেষ্টা করব, এই ভূমিকাতেই ছিলাম। সেই হিসেবে আমরা এই ব্যাপারটাতে খুব উচ্চবাচ্য করি। আমরা বলেছি ঠিক আছে যেটাই হোক সবাই মিলে যা করে। আর এটা ছিল আপনার ডেট, এই গণভোটটা কবে হবে সেটা নিয়ে। সেইখানে বিএনপি চাইছিল যে সেম ডেটে হোক, বেশিরভাগই তাই ছিল, আমরাও তাই বলেছি। কিন্তু এটা আবার আমি মনে করি যে এইটা যদি আলাদা ডেট হয়, খুব মানে মহাভারত অশুদ্ধ হওয়ার মতো ঘটনা, এটাতে হয় না। এখন তারা যে রিয়াকশনটা দিলেন, আমি তো ডিটেলসটা পড়িনি, কি কারণে, কিসের মধ্যে ল্যাঙ্গুয়েজটা কি, এগুলো আমি দেখিনি, কিন্তু আমার মনে হচ্ছে যে প্রধানত এটাই তাদের, এটাও ডিসেনশনের কারণ এখন, যে জন্য এরকম করে বলেছেন। সেটা অনেকটা তাদের কথা আসলে স্পষ্ট হয়েছে, তারা উল্লেখও করেছেন। এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে আপনি গণভোটের প্রসঙ্গ আনলেন। গণভোটের বিষয়ে জামায়াত আগেই বলেছিল যে এটি আগে হওয়া উচিত এবং এটা নভেম্বরে চেয়েছিল। আজকেও তারা ইসির সঙ্গে বৈঠকে এই দাবির কথাই জানিয়েছে এবং তারা নভেম্বরে, অর্থাৎ আলাদাভাবে এই গণভোটার কথা বলেছে। আর বিএনপি একই মত, অর্থাৎ সেই সময় এবং একই সাথে দুটো আলাদা ব্যালটে হবে। আমার প্রশ্নটা হচ্ছে ঠিক কবে হবে সেটি নিয়ে যেমন একটা আলোচনা হতে পারে, কিন্তু এটা আসলে কিভাবে হয়? এই যে ৮৪টি বা ৭৪টি বা অনেকগুলো ধারা, এগুলো সম্পর্কে এর আগের বাংলাদেশের কয়েকবার গণভোট হয়েছে, তাদের আমাদের অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ বা না, একটা জিনিসের পক্ষে বা বিপক্ষে। একটা হচ্ছে যে এতগুলো বিষয়ে আবার কোনোটাতে নোট অফ ডিসেন্ট থাকবে। মানুষ যদি কোনোটাতে সম্মতি দিতে চান
এবং কোনোটা তার দিতে না চান, তাহলে আসলে এই ভোটটা কিভাবে সম্ভব? এটা এখন তো জটিল। ডিসেনশন থাকছে না, থাকছে না কাজে এটাতে এইভাবে করা যায় সরাসরি আমি মনে করি। সরাসরি সবগুলোতে। তারা তো ল্যাঙ্গুয়েজটাও দিয়েছে, আমার ল্যাঙ্গুয়েজটা মনে নেই, বলেছে যে জুলাই সনদ যেভাবে উপস্থাপিত হয়েছে তাকে সমর্থন করেন কি না, করেন এইভাবে, কিনা, জি। এরকম। তো সেটা হানা ভোট হতে পারে, কিন্তু বিএনপির বক্তব্যটা হচ্ছে এর মধ্যে এই সমস্ত পয়েন্ট যদি নোট অফ ডিসেন্ট না থাকে, তার মানে এটা তাদের জন্য ম্যান্ডেটরি হয়েছে, যেহেতু গণভোট হুম, তাদেরকে এটা পাশ করতে হবে। তারা মনে করছে তারাই মেজরিটি হবে সংসদে, হুম, তারা গিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে একটা জিনিস পাশ করবে কেন? এই হুম। জন্য হয়তো তারা এরকম করে কথাটা বলেছে। মানে এটা মুশকিল কি এর ধরে। আগে আরেকটা প্রশ্ন এসেছিল, যদি এটা সহ আপনি উত্তরটা দেন, সেটি হচ্ছে যে একটা ভোট করার জন্য দেশে গণভোট হলে সকল ভোটার বয়সী যারা তাদের সবার অংশগ্রহণ প্রত্যাশা করা হয়, এবং সেটি আয়োজন করতে হলে আর্থিকভাবেও একটা বড় আয়োজন এবং প্রশাসনিকভাবেও ব্যয় হয়। এখন সেটি আসলে মূল জাতীয় নির্বাচনের আগে এটি করলে কিছুটা সামর্থ্যের অপব্যয় হয়ে যাবে কিনা, বা সেটার প্রয়োজন আছে মানে কিনা। ধরেন আপনি কি বলতে পারবেন যে এরকম গণভোট করতে কত টাকা খরচ হবে? কিন্তু অনেক বড় আমি অ্যামাউন্ট কাউকে হয় তো সেটা। বলতে শুনিনি এরকম, না, কিন্তু আমি একজনের কাছে জি, শুনেছি ইট উইল বি বিলো 500 crore। আচ্ছা, আমি কিন্তু নিশ্চিত না, উনি আমাকে বলেছেন, আমি শুনেছি, আমার মনে আছে, আমার আচ্ছা, সংখ্যাটাও বলেছিলেন। আচ্ছা, যদি তাই হয়, ওইটাকে আমি খুব বড় অ্যামাউন্ট মনে করছি না দেশের ক্রাইসিসের জন্য। আচ্ছা। কিন্তু অন্য প্রশ্নগুলো আছে, সেটা হচ্ছে যে আলাদা করে এই গণভোটে মানুষের আগ্রহ থাকবে খুব, কি বুঝবেই না ভালো করে। দ্যাট ইজ টার্ন আপ খুব কম হয়ে গেল, দেখা গেল যে 10% 20% হয়েছে। তখন এরকম প্রশ্ন আসবে না যে এত বড় একটা ঐতিহাসিক মাগনা কাটার মতো বিষয়, সেখানে মানুষের কোনো আগ্রহী নেই, তাহলে মানুষ কি এটা চায় না? এই প্রশ্নের মধ্যে পড়বার দরকার কি? বরঞ্চ জাতীয় নির্বাচন যখন হচ্ছে একসাথে, মানুষ তো ভোট দিতে আসবেই, আসবে। বিভিন্ন দলগুলো টানবে, ওখানে হানা হয়ে যাক। সেইখানে জামাত বলছিল যে এরকম 3টা ব্যালট বক্স পেপার সই করতে তো অসুবিধা, তো আমাদের দেশে 3টা ব্যালট তো আমরা সই করি না, ইউনিয়ন কাউন্সিল বা লোয়ার হুম, হুম, ইয়েতে যে ভোটগুলো হয় তাতে হয়, অতএব এটা করা যেত। কিন্তু আবার আমি এটা বলছি না যে না, করাই যাবে না। করা যাবে না কেন? কোনো হুম, ম্যান্ডেট নেই তো যে না, এত পার্সেন্ট ভোট পড়তেই হবে। আর যদি আমরা দলগুলো আগ্রহী হই হুম, যে না, আমরা গণভোটে মানুষকে অংশগ্রহণ করাবার জন্য কাজ করব, তাহলে হতে পারে। হুম, কিন্তু যাই হোক, এটা নিষ্পত্তির বাইরেই থেকে গেছিল। এখনো কিন্তু এটা কমিশন কিছু বলে নাই, তার বলেন। বলছে একসাথে হতে পারে, আলাদাও হতে পারে, ওরকমই রয়ে গেল। এইটা ঠিক একটা বিভেদের পয়েন্ট না, পয়েন্টটা সম্ভবত ওই ডিসেন্ট আপনি যেটা বলছিলেন। হ্যাঁ। জি। এবারে আসি আলী রিয়াজের আরেকটি বক্তব্য। সেখানে তিনি বলছেন জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে। এটা মূলত হেডলাইন, এক লাইনে বলার জন্য। সেক্ষেত্রে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদে পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে চাইলে আগামী জাতীয় সংসদ তাদের ইচ্ছে মতো, জাতীয় সংসদ মানে আগামী সংসদ যেটা নির্বাচিত হবে সেটি ইচ্ছে মতো সংবিধানে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করতে পারবেন না। এমনটি জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমার প্রশ্ন হচ্ছে, সংসদ বিয়োজন, সংযোজন করতে পারবেন না। কিন্তু এতকাল তো আমরা শুনে এসেছি যে সংসদ সকল ক্ষমতার উৎস এবং সেখানে আসলে যেকোনো আইন পাশের উ খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো সেটি পরিবর্তন করার যে এই কথা বলা হচ্ছে, এটি সিদ্ধান্ত আমরা আসলে কখন নিলাম? মানে মুশকিল কি জানেন, এই যে আমি যদি এর ব্যাপারে কথা বলি, আমার সবসময় মনে হয় আমি এবারে জানি কম। কিন্তু এইটুকু বুঝি আমি যে পরে যে সংসদটা হবে তাতে জি। আমরা 29টা পার্টি বা 49টা পার্টি মিলে তাকে ডিকটেট করতে পারি যে তোমাকে এই করতে হবে। হুম, আপনি যখন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাড়াচ্ছেন, তখন এটা ম্যান্ডেটরি যে তারা কনস্টিটিউশন বাড়াবে। হুম, আপনি যদি একটা সার্টেন জুরিসডিকশন দিয়ে বলেন যে এই ব্যাপারে তুমি কনস্টিটিউশনের বিতর্কগুলো নিষ্পত্তি করবে, তোমার দায়িত্ব, তোমাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হলো, তার সেটা করতে হবে, এটাও মনে করি। এই হিসেবে যখন তারা বলছেন যদি 9 মাসের মধ্যে এটা পাস না হয়, তাহলে এটা অটোমেটিক্যালি পাস ধরা হবে, হুম, হয়তো সেটা জাস্টিফাইড হতে পারে। আমি হুম, হয়তো বলছি, হুম, আমি জানি না, মানে কনস্টিটিউশন সম্পর্কে অত জানি না আমি। কিন্তু যেটা বলছে যে এর বাইরে তারা করতে পারবে না, এইটা কোনো কথাই হইতে পারে না। হুম। এগুলো করেছি, তার বাইরে আমি সংসদ মনে করলাম যে এটা সংসদই লাগবে, করতে পারবো না? নিশ্চয়ই পারবো। ওটার সাথেও করতে পারি, আলাদা করে তো করতে আলাদা করে। পারি, এটা কেউ কিছু বলতে পারে না। কাজে এই কথার আমি কোনো মানে বুঝি নাই। এটা অনেক রিজিড মনে হয় কিনা, মানে বিষয়টা অনেকটা। রিজিড তো বটেই, কিন্তু মানে এই রিজিডিটিটা কেন, সেটা সেটা খুব একটা ব্যাখ্যা থাকা ইম্পর্টেন্ট দরকার। ব্যাপার, রাইট। যে কেন এরকম করবেন হুম, তারা। মানে পরবর্তী সংসদ যত হুম, যেই যাই বলুক, যখন সংসদ বসবে
তখন প্রফেসর ইউনূসও নাই, ডক্টর আলী রিয়াজও নেই। অ্যান্ড তখন অলমোস্ট তাদের কথা কোনো জায়গায় ক্যারি হওয়ার বিষয় নেই, ক্যারি হবে ওই যারা এখন সংসদে যাবেন, এবং সেটাই রাজনৈতিক দলগুলোই। তারাই যখন বিরোধিতা করছে তখন ওইটা তো টেকসই হওয়া কঠিন হয়ে যাবে। আপনার এই যে ব্যাখ্যাটা যেটা আসছে নোট অফ ডিসেন্ট নিয়ে, যে সংবিধান সংস্কার পরিষদে যারা সংখ্যাগরিষ্ঠ থাকবে সংস্কার পরিষদের ক্ষেত্রে, তো সংস্কারের যেসব প্রস্তাবে তাদের আপত্তি, অর্থাৎ বিএনপি যে আপত্তিগুলো দিয়েছে যেগুলোকে তারা নোট অফ ডিসেন্ট বলছে, তারা তাদের মতো করে সংস্কার করতে পারবে কিনা এই প্রশ্নটা করা হয়েছিল আলী রিয়াজকে আজকে। তখন তিনি গণভোটের প্রস্তাবটি এসেছে বলেছেন যে সেই প্রক্রিয়ার আলোচনায় প্রস্তাব ছিল সবকিছুই জনগণের কাছে নিয়ে যাওয়ার, অর্থাৎ জনগণের কাছে নিয়ে যাওয়া, মানে জনগণ যদি রায় দেয় তাহলে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করবে। কমিশন মনে করে কোনো রাজনৈতিক দল জনগণের রায় পাওয়া জিনিসকে কেবল নিজস্ব দলীয় অবস্থান থেকে বিবেচনা করবেন না, অর্থাৎ বিএনপিকে স্পষ্টত ইঙ্গিত করে এই কথাটি বলা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার কাছে মনে হয় কিনা বিএনপি যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো যদি এখানে না থাকে তাহলে সবসময়ের জন্য এটি সংসদ বসলেও গুরুত্বের বাইরে থেকে যাচ্ছে এবং তারা অবহেলিত মনে করছে কিনা? কমিশন যেভাবে বলছে তাতে এগুলো তারা তুলতে পারবে না, আনতে পারবে না, পাশও করতে পারবে না, তাই তো বোঝাচ্ছে। জি, মানে ওই জায়গায় আমার কাছে খুব স্পষ্ট না, এটা কি বলতে পারে নাকি এরা। এটা পাশ হয়ে গেল, 3 মাস পর আরেক সেশনে তারা ওগুলো নিয়ে আসলো, তখন কি ওই পার্লামেন্টের জন্য তো এটা না। এই কনস্টিটিউশন পাওয়ার কতদিনের জন্য আছে? 9 মাসের জন্য। 9 মাস পরে করলো, 1 বছর পরে আর একটা নতুন ইস্যু আনলো, তা তো আনতে পারেই, আমি তাই বুঝি। এবং তার মধ্যে এটার উপরেও তাদের অ্যামেন্ডমেন্ট হতে পারে, এমন নয় যে আজকে আমি যেটা অ্যামেন্ডমেন্ট করেছি এইটার কোনো রিঅ্যামেন্ডমেন্ট হতে পারবে না, তা তো না। তো এই জায়গাগুলো একেবারেই আমার কাছে স্পষ্ট নয়, এবং আমি মনে করছি উনি আজকে যেটা বলেছেন হয়তো দেখা যাবে আজকে রাত থেকেই বা কালকে থেকেই অনেক অন্য কনস্টিটিউশন এক্সপার্ট যারা এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত নয় তারা সব যুক্তি দেখাবেন, ধারা দেখাবেন, পড়ে সরাবেন, এই অনুযায়ী করা যায় হয়তো। আচ্ছা, আমি একটু গণভোটের প্রসঙ্গে আসি। গণভোট হলে এটা যে জিতবেই সেই ধারণাও তো আমরা আগে থেকে করতে পারি না। গণভোট মানে মানুষ যেভাবে রায় দিবে সেই ফলাফলের উপরে আমাদের তখন নির্ভর করতে হবে। পারি আমরা তো করি, কিন্তু করা উচিত নয়, করা উচিত নয়। কিন্তু এই প্রশ্নটি এসেছে যে এই প্রশ্ন আলী রিয়াজের কাছে আজকে করা হয়েছিল। তিনি জবাবে যেটি বলেছেন, গণভোটে যদি এটি পাস না হয় তাহলে বোঝা যাবে যে জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে। সেক্ষেত্রে তাহলে কি সেই সম্ভাবনা থেকে যাচ্ছে যে এটি পরবর্তীতে আর এইটি পাস হওয়ার বা এই আইনগুলো, এই যে 7-8 মাস ধরে বৈঠক হলো, টোটাল জিনিসটাই আর কোনো সংস্কারই হবে না, সেটি প্রতিভাত হচ্ছে কিনা তার মধ্যে? এটা না 2 রকম করে জবাব দিতে পারি। জি, একটা জবাব আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারি, প্রশ্নই আসে এটা পাস হবেই। আচ্ছা, আরেকটা জবাব একটু ডিপ্লোম্যাটিক্যালি দিতে পারি, এই এতগুলো মানুষ এইভাবে জীবন দিল, রক্ত দিল, হয়েছে, আমি কোনো এটা যোগ করছি না, এত পরিশ্রম করে সবার নির্যাস দিয়ে ব্রেন নিয়ে এটা করা হলো, এটা মানুষ প্রত্যাখ্যান করতে পারে, এটা বিশ্বাসই করা যায় না। আই এম বিং ভেরি সোবার। কিন্তু স্ট্রেট বলা যায় এরকম গণভোট আমাদের দেশে 3টা যে হয়েছে কোনোটা তো রিজেক্টেড হয়নি, সবগুলোই হার দিকেই গেছে, সবই হার পক্ষে হয়েছে। আর এইটা তো অনেক বেশি ডেমোক্রেটিক্যালি হচ্ছে। ওই প্রশ্ন তোলা যেতে পারে যে আসলে কত % লোক ভোট দেবে, কারণ আমি তো ম্যানিপুলেশন করবো না বলছি। সেই ক্ষেত্রে আগের ভোটের মধ্যে গণভোটগুলোতে তো ম্যানিপুলেশন ছিল, এতে কোনো সন্দেহই নেই। এটাতে ম্যানিপুলেশনটা করে পার্সেন্টেজ কমতে পারে, ওইটা বুঝতে হবে আমাদের মানুষের রাজনীতির আগ্রহের কথা। গণভোট কি বলে জুলাই সনদের প্রতি তার শ্রদ্ধা অশ্রদ্ধা, এটা বোঝা যাবে না। এবারে বিএনপির এর আগের ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারের সঙ্গে যখন, মানে সরাসরি সরকার প্রধানের সঙ্গেই আমরা বিএনপির লন্ডন যে বৈঠক হলো, তারপরে তারিখ নির্ধারণ মানে সময় নির্ধারণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখলাম। কিন্তু এবারে যে বিষয়টি আসছে সেটা নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন বৈঠকে সবসময় থাকেন, আজকেও তিনি সরাসরি সাংবাদিকের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট এবং তার নির্বাচন একই দিনে হবে, 2টো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার, এ ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে আপনার মনে হয় কিনা এরকম বক্তব্য যখন দিচ্ছেন সিনিয়র একজন নেতা, তাতে যে বিএনপির অবস্থান অনেকটা, মানে তারাও অনেকটা রিজিড এবং তারা একটা শক্ত অবস্থান করছেন? না, সেটা মনে হয় না। কেন, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু ওদের কমন স্ট্রাকচারটা এরকম না। কিন্তু স্ট্যান্ডিং কমিটির মেম্বার বললেন উনি এসেনশিয়ালি একদম হোল পার্টি রিপ্রেজেন্ট করে বলছেন, নাও হতে পারে, কিন্তু উনি তার তখনকার ইমোশনের ভিত্তিতেও বলতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবার মালিক তো আছেন, তিনি বললেই সেটা চূড়ান্ত বলতে পারবেন, তার আগে এটা কথাই বলা যাবে না। আমি যেরকম শুনেছি
প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের ব্যাপারে তারেক রহমান নিজেই প্রথম দিকে একটু শাই ছিলেন, শাই বলেন বা অনিচ্ছুক ছিলেন, কিন্তু পরে বেগম জিয়া নাকি নিজে ইনভলভ করেছেন, উনি বুঝিয়েছেন যে না এটা করা উচিত এবং এটা রেজাল্ট দিয়েছে, দ্যাট ওয়াজ এ পজিটিভ ডিসিশন। তো ওরকম তো হতেই পারে, মানে ওই কমন স্ট্রাকচার অনুযায়ী আপনাকে দেখতে হবে যে ওইটাই চূড়ান্ত কথা, এই ওই কিছু যায় আসে না। বিএনপির বেশি চিন্তা হবে যে ভোটটা হোক, ভালো ভোট হোক, সেই ভোটে জিতে তারা ক্ষমতায় যাক, তখন তারা তাদের মতো চালাতে পারবে। আপনি যখন পাওয়ারটাই পেয়ে যাচ্ছেন তখন এই পয়েন্ট নিয়ে মানে একটা ঝগড়া করে পাওয়ার থেকে দূরে থাকবেন অথবা দেরিতে আসবেন, সেটা কি করতে চাইবে তারা? আমার মনে হয় না। আচ্ছা, মানে আপনার প্রেডিকশনটা এরকম যে মানে আগে ভোটটা হয়ে যাক, ভোট হওয়াটাই তাদের কাছে আমি গুরুত্বপূর্ণ। এতদিন ধরে তাদের সেই অ্যাটিটিউড দেখছি, এবং এই অ্যাটিটিউডের মধ্যে আবার আমি রং দেখছি না। আমি দেখেন বহুবার বলেছি, সরকার পতনের 3 দিনের মধ্যেই তারা যখন বললো 3 মাসের মধ্যে ভোট চাই, লোকে পছন্দ করেনি। কিন্তু আজকে প্রত্যেকটা লোক বলছে যে না, ভোট লাগবে, না হলে এই দেশ চলতে পারে না। কিন্তু বিএনপি এটা ক্যাশ করতে পারলো না যে আমরা কিন্তু সেদিন বুঝেই বলেছিলাম। তারা আসলে বুঝে বলে নাই, তারা তাদের তাগিদ থেকে বলেছিল, মানে তাড়াতাড়ি যাওয়াটা। ফলে বোঝাতে পারি নাই যে এটাই পলিটিক্যাল সায়েন্সের বা আমার দেশের বিরাজিত পরিস্থিতির জন্য এটাই একটা সঠিক সিদ্ধান্ত ছিল, সেটা করতে পারে নাই। এখনো মানে এস্টাবলিশ করতে পারবে কিনা তাদের অন্যান্য আর্গুমেন্টগুলো, সেটা আমি জানি না, দেখছি না। তাদের দুটো বিষয় আনতে চাই। একটা হচ্ছে যে 4টি বাম দল সহ এনসিপি এই জুলাই সনদে এখন পর্যন্ত স্বাক্ষর করেনি। অনেক আলোচনা শোনা যাচ্ছে কিন্তু স্বাক্ষর করেনি এখন পর্যন্ত। সেটি আসলে এখানে বড় হয়ে ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, নাকি বিএনপি যে নোট অফ ডিসেন্ট গুলো না রাখার বিষয়ে কথা উঠেছে সেটি বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে? আমি মনে করি বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটাই বড় ব্যাপার হচ্ছে। এটা হলো যে মানে আপনি আজকেই তো কেবল হিসাব করছেন, আপনি ফিউচারটাও করছেন। ফিউচার মানে কি 3.5-4 মাস পরে তখন এনসিপির অবস্থান কি হবে একটা ধারণা করতে পারি তো আমরা। তখন বিএনপির অবস্থান কি হবে তাও আমরা ধারণা করতে পারি। এই ধারণার বসেও তো আপনি হিসাব করবেন, শুধু আজকের বসে হিসাব করবেন না। ওইটা যদি করেন তাহলে আপনি বিএনপির বক্তব্য, রিয়াকশন ইত্যাদিকে সাইড ট্র্যাক করে যেতেই পারবেন না। আবার একটা জিনিস দেখেন, এখন যে অগ্রসর হচ্ছে কমিশন, এনসিপি প্রতিবাদ করছে বলে তো আটকাচ্ছে না, এনসিপি যে সই করেনি তাই বলে তো সনদের ব্যাপারটা আটকায়নি। তবে এটা ঠিক তারা অ্যাকোমোডেট করবার চেষ্টা করেছে। এই যে তারা বলল যে আমরা দরকার লাগলে সব পরিমার্জন করব, ওই দিনও বলেছে, এখনো তারা মনে করছে তাদেরকে নিয়েই এটা করবে, তার মানে স্পেস তাদের জন্য রাখছে। এনসিপির জন্য একটু বেশি রাখছে, বাম জোটগুলোকে অত কেয়ার করছে আমি তা দেখছি না। তো ওই তো এটা করছে। তো এখন আমার প্রশ্নটা আপনার কাছে যে এনসিপি যে সেদিন স্বাক্ষর করেনি, তারপরে কিন্তু ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যতবারই আলোচনা হয়েছে সাংবাদিকদের সঙ্গে, তারা বলেছেন যে আমরা এই পরিসরের বাইরেও তাদের সাথে আলাপ করছি এবং আমাদের তাদের সাথে যোগাযোগ আছে এবং আরো 3 দিন আছে এখন থেকে, কয়েকদিন, এর মধ্যেও যে কোনো সময় সমাধান আসতে পারে। ঐক্যমত্য কমিশনের তো সময় এখনো কয়েকদিন আছে, সেটি তিনি উল্লেখ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আসলে সমাধানটা কোথায়? ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবনা যে যেটাতে আপনারা স্বাক্ষর করেছেন সেটাতে এনসিপি বা ওই 4 দল স্বাক্ষর করলে সমাধান হয়ে যাচ্ছে, নাকি আসলে ভোট পর্যন্ত, মানে যেটা গণভোটের কথা বলা হচ্ছে, সেটা নির্বাচনের দিনই হোক বা আগেই হোক, সেই ভোট পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে? আচ্ছা, আমি আপনাকে এরকম করে বলি, ধরেন এনসিপি সই করেছে, জি, বাম জোট করেনি, ধরলাম, হ্যাঁ, তাহলে ভোটের ট্রেন যাবে সামনে? যাবে। সরকারকে বাম জোটকে খুব কেয়ার করতে দেখছি না তো আমি। যদি আপনি স্ট্রেন্থ দেখেন, হিস্ট্রি দেখেন, ট্রেডিশন দেখেন, তাহলে গভর্নমেন্টের বাম জোটকে বেশি কেয়ার করার কথা। ট্রেডিশন বলতে পারছি কত বছরের পুরনো, বহু পুরনো। জি, আর এটা তো মাত্র জন্ম নিয়েছে, ন্যাসেন্ট বলা যেতে পারে, সদ্যজাত একটা দল। তো এদেরকে যদি গভর্নমেন্ট ওভারলুক করে তাহলে কি করতে পারবে? হইচই করবে কিছুদিন, বাট আলটিমেটলি হয় কি জানেন, ভোটের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো সময় আওয়ামী লীগ, কোনো সময় বিএনপি বিরুদ্ধে দাঁড়িয়ে জিততে পারেনি, ভোটটা হয়ে গেছে। এবং সেই ভোটটা কত পার্সেন্ট পড়লো, কি পার্সেন্ট পড়লো, এগুলো সব ছাপিয়ে ওইটা স্বীকৃত হয়ে গেছে। আমি অনেক সময় বলি যে এই ইয়াংস্টারদের ব্যাপারে আমার খুব সিম্প্যাথি আছে, বিকজ অনেক বড় একটা অবদান তো তারা রেখেছে, তারা সই করুক, আমি তাই চাই। কিন্তু এটা তাদের মনে রাখা দরকার, হিস্ট্রিকে তারা আটকে রাখতে পারবে না। ইতিহাসের চাকা যদি ওই দিকেই গতি হয়, তার যেটা আমরা দেখছি
তাহলে তারা ওটাকে বাধা দেবার চেষ্টা করলেও পারবে না। বরঞ্চ তাদের ভাবা দরকার এই প্রক্রিয়ার মধ্যে থেকেও তারা লড়াইটা কিরকম করে করতে পারে। আমি তাই বুঝি। যদি আমার অযাচিত উপদেশ দেওয়া হয়তো উচিত হচ্ছে না, বা তারা কিভাবে নেবে আমি তা জানি না, কিন্তু আমি এটা মনে করি যে এখন যদি তারা বলে করবই না, কমিটিকে তো ভোট করতে হবে, ভোট হবে এবং অন্যরাও চাচ্ছে। হ্যাঁ, চাচ্ছে, তো ওদের বাদ দিয়েই ভোট হবে, সেটা তাদের জন্য সুখকর হবে আমার মনে হয় না। না, সিনিয়র ফেলো পলিটিশিয়ান হিসেবে আপনি সেই পরামর্শ দিতে পারেন, গ্রহণ করবেন না সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার কাছে আরেকটা প্রশ্ন তৈরি হচ্ছে, আমার কাছে মনে হয় আপনি কথা বলার সময় বলছিলেন যে আজকেই একটা এখন থেকে ৩-৪ মাস পরে বিএনপির অবস্থা কি হবে বা এনসিপির অবস্থা কি হবে সেটা আমরা অনুমান করতে পারি। একটু বলবেন যে অনুমানটা কিরকম, বিশেষ করে এনসিপির কথা আপনি কোন বিষয়টা ইঙ্গিত করলেন? যদিও একটা টার্ময়েল না ঠিক ধরেন এক ধরনের উথাল পাতালের মতো হয়েছে, কিন্তু তারপরে আমি মনে করি, আমি দর্শকদেরকে অনুরোধ করব, কোনো ক্যাম্পেইন করতে, আমি সবসময় বলি আমি এখনো বিএনপির সঙ্গে জোটবদ্ধ নেই, কিন্তু ছিলাম, তাদের সাথে রিলেশন আছে। আজকেও দুপুরবেলা আমাদের তাদের সাথে পরে নির্বাচনে আমরা মানে পার্ট হতে পারি কিনা অথবা একটা সমঝোতা হতে পারি কিনা আলোচনা করেছি। তাদের সাথে আমাদের সেই সম্পর্ক আছে, কিন্তু তাই বলে তার পক্ষে আমি ক্যাম্পেইন করছি না। আমি মনে করি এটা রিয়েলিটি, ভোটে তারা জিতবে, তারা ক্ষমতায় যাবে। আর এনসিপি সম্পর্কে আমি বলি, যারা এই অভ্যুত্থানের পরে অনেকে মনে করেছিল যে দে মে বি দি অল্টারনেটিভ পলিটিক্যাল ফোর্স, তারা 4টা ইউনিভার্সিটি ইলেকশনে একদম মাটিতে মিশে কোথাও নাই। তো এই কারণে আমি বললাম যে এটা দিয়েই হিসাব করা যায় যে 4 মাস পরে যে ভোটটা হবে সেই ভোটে তাদের অবস্থান কোথায় যাবে, বিএনপির অবস্থান কোথায় যাবে। আমি তো বরঞ্চ বিএনপিকে দেখি যে ওরা মানে পত্রপত্রিকায় পড়ছি, আমি ওদের কাছ থেকে কথা শুনি নাই, আমি জিজ্ঞেস করি নাই, না এদিকে না ওদিকে। আমি দেখছি যে বিএনপি এখনো মনে করে এই ইয়ংদেরকে সাথে রাখা উচিত এবং তার এই ব্যাপারে নেগোশিয়েট করার জন্য কথাবার্তা বলছে, এরকম শুনি। আমি আজকে শুনেছি, আমি চেক করতে পারিনি, যে বিএনপি অফিসে এনসিপি নেতারা কি আছে গেছিলেন আলাপ করতে, এবং সেটা সম্ভবত এই নির্বাচন সংক্রান্ত আলোচনায়। সাম্প্রতিক রাজকালের মধ্যে না বেশ আগে, আজকের কথা আমি শুনেছি, কিন্তু ভেরিফাই করতে পারিনি। এখানে বলাটা আমার উচিত হয়েছে কিনা তাও বুঝছি না, কিন্তু আমি শুনেছি। আর আলোচনা যে হচ্ছে ওটা পত্রপত্রিকায় লিখছে। তো বিএনপি মানে এনসিপির এখন পজিশন কি, তাদের আজকে প্রথম আলোতেই বোধহয় হেডিং করেছে এনসিপি দুই দিকই ওপেন রাখছে, নেগোশিয়েট জামাত এবং দুটোকে রাখছে। তারা ওই অবস্থানে যে তাদের সাথে এরা নেগোশিয়েট করতে আসছে, এটা তার নিজেরাও বলছে। তো নেগোশিয়েট করছে মানে কি উইথ কটা 26 দেবেন, 10 দেবেন, 30 দেবেন। তো তাদের পজিশনটা কোথায় এসছে তা তো বোঝা যায়। তাদেরকে ছোট করছি না, অপমান করছি না। তারা মনে যদি করে দে আর ফুলিশ, যদি আমার কথায় সেরকম মনে করে। রিয়েলিটিটা রিয়েলিটি, সেটা রাজনীতিতে কেউ রাজা হয়, কখনো প্রজার জায়গায় চলে যায়। তাদের ওইরকম উত্থান বিরাট হয়েছে, যত বড় কাজ করেছে সে কাজ আমরা আর কোনোদিন করবার সুযোগও পাবো না। কিন্তু এখন যেটা আসছে সেটা আবার রিয়েলিটি, সেটা মানাই উচিত। আমি মনে করি আগামী নির্বাচনে সিঙ্গুলারলি ইলেকশন করার কথা তারা এখনো ভাবতে পারছে না। ওকে, এককভাবে নির্বাচনের ইস্যুটি বলছেন। আমরা যে আলাপটা ছিলাম সেটি হচ্ছে জুলাই সনদ, সেটি নিয়ে আরেকটি প্রসঙ্গ আসছে, সেটি হচ্ছে জুলাই সনদের 9টি সুপারিশ এর মধ্যে নির্বাহী আদেশে করা সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব বলে বলা হচ্ছে। এতগুলোর মধ্যে 9টি বিষয় নির্বাহী আদেশে করা সম্ভব, যেখানে গণভোটের বিষয় আলাপ আসছে। তাতে আপনার কোনোভাবে মনে হয় কিনা যে আসলে এটি নির্বাহী আদেশের দিকেই এগোচ্ছে, যেগুলো সম্ভব সেগুলো হবে, অন্যগুলো নিয়ে আসলে এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে এবং দলগুলোর ভিতরে? তাতে তো অসুবিধা নেই, যেটা আমাদের কনস্টিটিউশনের বেসিক্সকে করে না, টাচ করে না, সেটা তো নির্বাহী আদেশে হতেই পারে, যেটা একটা ঐক্যমত আছে। আমরা শিওর যে এটা পার্লামেন্টে গেলেও এটা র্যাটিফাইড এমনিতে হবেই, সেই জন্য না। কিন্তু যেটা বেসিক্সকে টাচ করে সেটা আপনি তো কনস্টিটিউশনের প্রসেসকে কাভার করতে হবে, সেটা নির্বাহী আদেশে হতে পারে না। আচ্ছা, আমি সেই জিনিসগুলো যদি বলি, ব্যাপারগুলো এরকম যে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, মানে আদালতের সম্প্রসারণের বিষয়, আরেকটি বিচার বিভাগের জনবল বৃদ্ধি, তারপরে আইনজীবীদের আচরণবিধি, গণহত্যা এবং ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন গঠন, দুর্নীতি বিরোধী কৌশলপত্র প্রণয়ন, এরকম বিষয়গুলোর কথা বলা হচ্ছে। কিন্তু মানে এই প্রসঙ্গটাকে এই জন্য এসেছে যে গণভোটের ভেতরে কিছুটা গণভোটের উপরে আলোচনা এবং বর্তমান যে পরিস্থিতি এবং টাইম ফ্রেম আমাদের সামনে নির্বাচনের আগে, তাতে মানে নাও হতে পারে, সেই সম্ভাবনা কি আছে যে কারণে এই আলাপটা সামনে এসছে?
আমার মনে হয় না। আচ্ছা। আমি আগে যেটা বলেছি আমি সেটাই মনে করি। তারা যেটাতে অনিশ্চয়তা আছে সেটা তো বাদ দিয়ে দিয়েছে আচ্ছা। এবং আরবিট্রারি। হুম। মানে বিএনপির সাথে আলোচনা করলে তো বিএনপির রিজেকশন হতো না। হুম, হুম। সেটা যখন করেছে তার মানে হচ্ছে গণভোটটাকে স্মুথ করবার জন্য এটা করা হয়েছে। যেটা নির্বাহী আদেশে করতে পারবে সেটা করে ফেলবে। আর যেটা নির্বাহী আদেশে হবে না, গণভোট লাগবে, সেটা তারা গণভোটে যাচ্ছে। তারপরে পার্লামেন্ট ওইটা আবার কার্যকর করবে। এই তো। আমি মনে করি প্রসিজিওরালি এটাই ঠিক। অন্য কিছু করতে পারবে না। এখন আপনি আর কোনো অনিশ্চয়তা দেখেন কিনা? বিশেষ করে নির্বাচন, গণভোট এবং জুলাই সনদ নিয়ে যে আলোচনা এখন যে পর্যায়ে আছে এবং আমাদের সামনে যে সময়টা আছে তা মোটামুটি ৪ মাস এখন। মানে যা দেখছি যা দেখছেন। তাতে কোনো অনিশ্চয়তা নেই। কিন্তু হুম। দেখছি না, তার মধ্যে অনিশ্চয়তা থাকতে পারে। আচ্ছা। বাজারে কথা আছে কেন এত? হ্যাঁ। মানে এখনো বাজারে কথা যে ভাই ভোট কি হবে? হুম। ওরা চায় না, এরা চায় না, অমুক দেশ চায় না, এসব কথাবার্তা শুনি। তো সেগুলো থেকে আমি বলছি যে ওইটা তো আমি দেখতে পাই না। বিএনপির, আপনি যে এত গুরুত্বের সঙ্গে বিএনপির কথা বললেন না, বিএনপিরও কিন্তু অনেকে এরকম বলেছেন যে তারা দেশের বাইরে গেলে বা সাধারণ মানুষের মধ্যে থেকে ভোটাররা জিজ্ঞেস করেন যে আপনাদের নির্বাচন আদৌ হবে কিনা এবং হলে কবে হবে। আচ্ছা, আমার এটাই মোটামুটি আলোচনার শেষ প্রান্তে আমার এই প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে যে একেবারেই নির্দিষ্ট ডেট এখন পর্যন্ত আমরা কিন্তু একটিও শুনিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে বলা হয়েছে বা দ্বিতীয়ার্ধ পর্যন্ত মধ্যে। আ এটার ভেতরে আসলে কোনো কারণ আছে কিনা? স্কেডিউল ডিক্লেয়ার করলেই তো পাবে। স্কেডিউল ডিক্লেয়ার করেনি তাই পাননি। আচ্ছা। এটার মধ্যে আমি জটিলতা খুঁজতে চাই। আমি আচ্ছা। আরেকটা কথা বলি, ওই যে কবিতা একটা আছে না, "কে আর বলো হৃদয় খুঁড়ে জি, দুঃখ জি। জগাতে চাই।" হ্যাঁ। তা আমি কেন প্রবলেম খুঁড়ে, খুঁড়ে বার করব কেন? আচ্ছা। স্কেডিউল যখন দেবে তখন তো ডেট দেবে। তার আগে ইট ইজ এ রোড ম্যাপ। রোড ম্যাপ তো ঠিকই এগুচ্ছে। হুম। কাজেই এইখানে সংশয় না করাই ভালো। আমাদের ইলেকশনটা লাগবে। দেখেন আমি কিন্তু এই ইলেকশনে কোনো ভালো কিছু করতে পারবো না। আমার দল করতে পারবে না। আমার দল এই নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার তো প্রশ্নও আসছে না। তবু আমি চাচ্ছি কেন? আপনি নির্বাচন ছাড়া তো এগুতে পারবেন না। অতএব নির্বাচনটা সবাই মিলে, আমি মাঝে, মাঝে বলি হার-মার দিয়ে হলেও করে ফেলা উচিত, যাতে সবাই গ্রহণ করতে পারে এবং তার উপর ভিত্তি করে এগোতে পারি। সেটাই জরুরি বলছেন। জি। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে স্টুডিওতে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই সময় রাজনৈতিক জুলাই সনদ, নির্বাচন এবং গণভোট এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা আমরা তার বিশ্লেষণ জানার চেষ্টা করেছি। এইরকম রাজনৈতিক নানা বিষয়ের সবশেষ আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষে দেখুন। বার্তা কক্ষ prothomalo.com, প্রথম আলোর ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।